আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি ফারজানা তানি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাংবাদিকদের জানান, শিগগিরই অপরাধীদের বিচারে মুখোমুখি করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে। গেল ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। জুলাই গণহত্যার দায়ে ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ১৪ জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে। যিনি এই মামলার আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া জুলাই আগস্ট গণহত্যা মামলার সব পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। এই যে ট্রাইব্যুনালে যে জাতীয় বিচারের যে প্রত্যাশা, এই একটা ন্যায় বিচার, সঠিক বিচার এখানে হওয়া। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান এই আদেশ দেন। এই দিন মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৬ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। সোমবার রাতে উত্তরা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এই ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। হত্যার সঙ্গে কারা জড়িত সবকিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার রিমান্ড বাতিলের দাবিতে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান। নিউ মার্কেট থানার মামলা নম্বর ৪/২৪-এ তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয় এবং আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি। তিনি সাবেক সংসদ সদস্য, তিনি ৫ বার সংসদ সদস্য হিসেবে ছিলেন এবং তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন এবং তিনি একজন ঢাকা বারের অ্যাডভোকেট এবং একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং তিনি এই মামলার সাথে কোনোভাবে জড়িত না। তাকে এই মামলায় রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে নেওয়া হয়েছে। তাকে এই মামলায় রিমান্ড আমরা বাতিলের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। র্যাবের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেছেন র্যাবের গুলিতে পা হারানো আলোচিত লিমন। নিজের প্রতি অবিচারের সুষ্ঠু বিচার সহ র্যাবের বিলুপ্তি চান তিনি। এদিকে যাত্রাবাড়ী থানার ওসি জাকির হোসেন সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। অধরা ইয়াসমিনের আরেকটি রিপোর্ট। ২০১১ সালের ২৩শে মার্চ র্যাব সদস্যরা কলেজ ছাত্র লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলাকালে লিমনের বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলতে হয়। ওই ঘটনায় লিমনের মা বাদী হয়ে ২০১১ সালে ঝালকাঠির আদালতে একটি হত্যা চেষ্টা মামলা করেন। সেই মামলার তদন্তই এখনও শেষ হয়নি। ওই ঘটনার কারণে তিনি তখন হয়ে ওঠেন রাষ্ট্রীয় নিপীড়নের প্রতীক। আইনে পড়াশোনা শেষ করে সেই লিমন এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। গেল ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার লিমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার পর র্যাবের বিলুপ্ত চান। এই তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল হাসান এবং র্যাবের বরিশাল র্যাবের ৮-এর যে প্রধান ছিল, এদের সহ আরও
8-9 জন আসামি আছে। র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। এদিকে যাত্রাবাড়িতে গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের ঘটনায় যাত্রাবাড়ি থানার ওসি জাকির হোসেন সহ 4 পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তরুণকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না বলে জানান চিফ প্রসিকিউটর। তবে কোনো দোষীকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও কমিশনের কাজের অগ্রগতি বেশ সন্তোষজনক বলে জানান আইন উপদেষ্টা। এ সময় চলতি মাসের মধ্যে একটি সুপারিশ জমা দেবার ব্যাপারে আশাবাদ জানায় বিচার বিভাগ সংস্কার কমিশন। ফ্যাসিবাদ পতনের পর সরকার না চাইলেও অনেক গায়েবী মামলা হচ্ছে উল্লেখ করে এটা প্রতিরোধে সংস্কার কমিশনের কাছ থেকে সুপারিশ প্রত্যাশা করেন ডক্টর আসিফ নজরুল। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। 2008 সনে এরকম একটা আইন হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার এসে ওটাকে আর আইনে রূপান্তরিত করে নাই। আমরা এরকম একটা ওই আইনটাকে আরও বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি, যাতে নেক্সট যে অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, তাই সংস্কার কমিশনগুলোকে দ্রুত কাজ শেষ করে নির্বাচন নিশ্চিত করার তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এমন কাউকে নিয়োগ দেওয়া যাবে না যার জন্য সরকার বিতর্কিত হয়। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, বাতিল করতে হবে ভোটের মাধ্যমে। বিস্তারিত জাহিদ রহমানের রিপোর্টে। লালমনিরহাটে বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। শহীদ জিয়া বিপ্লবের পর গঠিত সরকারের চালিকা শক্তি ছাত্ররা, এটি যে কোনো সরকারের চেয়ে আলাদা এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সমস্যার সমাধানে রাজপথে না গিয়ে সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়। সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। রাজধানীতে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেবেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, সেই বিচারের ভার থাকলেও জনগণ বিচার করবে। এদিকে বঙ্গভবনে শেখ মুজিবুরের ছবি নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আলোচনায় জনগণের ম্যান্ডেট ছাড়া সংস্কার টিকে না বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। অতীতের ইতিহাস যদি আমি দেখি, ওই এই ধরনের একটা সরকার ছিল 1-11-এ, তারাও কিন্তু সংস্কার করছিল অনেক, কিন্তু একটা সংস্কারও কিন্তু পরে টিকে নাই, সব কিন্তু হাওয়ায় উড়ে চলে গেছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। COP29 বিশ্ব জলবায়ু সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলনের উদ্বোধনী দিনে অন্তত 20 জন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেছেন তিনি। বুধবার তার সম্মেলনে ভাষণ দেবার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, কার্বন নিঃসরণে উন্নয়নশীল দেশগুলোর ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ। ফারুক হোসেন জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে 4 দিনের সরকারি সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতাদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিবর্গের সাথে দেখা করেন ডক্টর ইউনূস। আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তায়েবের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপের আশ্বাস দেন গ্র্যান্ড ইমাম। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচের সঙ্গেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ভুটান, ইরান, ব্রাজিল, ঘানাসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার বাংলাদেশ সময় দুপুরে জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি তার 3-0 মডেল অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ নিয়ে কথা বলবেন। ফারুক হোসেন, RTV। প্রকল্পের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়ম রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সচিবালয়ে উপদেষ্টা বলেন, প্রকল্পগুলোর পরিকল্পনায় দুর্নীতির সুযোগ কমিয়ে আনা হবে। এ সময় প্রকল্পে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় সংশোধন আনার কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। সচিবালয়ে ক্রয় প্রক্রিয়ায় পিপিএ 2006 এবং পিপিআর 2008-এর বিধিবিধান প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং করণীয় নির্ধারণ বিষয়ক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, প্রকল্পের বিভিন্ন পর্যায়ে বহু স্তরে দুর্নীতি হয়, এজন্য কিছু নীতি ও নিয়মকানুন দায়ী। প্রজেক্টগুলো তৈরির সময়, পরিকল্পনার সময় যাতে এই দুর্নীতির সুযোগ কম থাকে সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো প্রজেক্ট পাস হওয়ার পরে যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয়। তার মধ্যে যতদূর কমানো যায় সেটা চিন্তা করে, শুধু আমাদের জন্য না, ভবিষ্যতের জন্য। সময় ও ব্যয় বাড়িয়ে প্রকল্পের দুর্নীতি প্রসঙ্গে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামীতে এসব রোধ করা হবে। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা যারা অ্যাসেসমেন্টটা করে। যেভাবে করে টেন্ডারিং চলছে, একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটাকে তো ভাঙতে হবে। পাবলিক প্রকিউরমেন্ট রুলে কোথায় কোথায় ব্যত্যয়টা আছে, কোথায় কোথায় সংযোজন বিয়োজন করলে আসলে এই সিন্ডিকেটটা অন্তত কিছুটা হলেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, সেটা বুঝবার জন্যই আজকের এই আলোচনা। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বৈঠক শেষে তিনি জানান, ছাত্রদের আন্দোলনের যৌক্তিকতা নেই, সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্পূর্ণ বিষয়টা তারা নিজেরাও বলেছে ভুল বোঝাবুঝির জন্য হয়েছে, এবং যে মহাপরিকল্পনাটাও আমরা একমেকের সবাই পাশ করে দিয়েছি, আসলে ওরা অবগতই ছিল না এর সম্বন্ধে। আর তাদের ছোটখাটো যেসব দাবি সেগুলো তো বিশ্ববিদ্যালয় পর্যায়েই সমাধান করা যেতে পারে। যেমন তারা চাচ্ছে এতদিনে যত দুর্নীতি হয়েছে তার একটা হোয়াইট পেপার। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3টি প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা, তো সেই দাবির লক্ষ্যে আমরা প্রথম পিডিকে বরখাস্ত করা। আশিকুল আলম, RTV, ঢাকা। গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে উচ্ছেদ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলিস্তান এলাকাকে অবৈধ হকার মুক্ত করার জন্য এই অভিযান বলে জানান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নজমুল হাসান। অভিযানের সময় এই পার্কেই হকাররা তাদের ভ্যান লুকিয়ে রাখত, তবে হকারদের দাবি অন্যায়ভাবে তাদের বাঁচার সম্বলটুকু ধ্বংস করা হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। গুলিস্তানের রাস্তা ফুটপাত হকার মুক্ত করার জন্য এবার অভিযান চালানো হলো শহীদ মতিউর পার্কে, যেখানে হকাররা ব্যবসা শেষে প্রতি রাতে তাদের ভ্যানগুলো রাখত। দৈনিক 50 টাকা ভাড়া দিয়ে পার্কে ভ্যান রাখতে হতো বলে জানান হকাররা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রসিদের মাধ্যমে এই টাকা পরিশোধ করা হতো। হকারদের দাবি, তারা বৈধভাবেই ভ্যান রাখতেন।
আমাদের সমস্যা কিছুই বলে নাই তারা। আমরা এখানে 50 টাকা দিয়ে টিকিট দিয়ে মাল রাখি, তো রাত্রে থুয়ে গেছি 10টা বাজে, এখন সকাল 10টা বাজে আসছি, কিন্তু ওরা আমাদের দোকান দেয় না। পুলিশ আইসে আর সিটি কর্পোরেশনের গাড়ি এসে ভাঙ্গেলায়, তো এখানে লেখা আছে সিটি কর্পোরেশন আমাদেরকে টাকাটা নেয়, তো ওরা কেন এই গাড়িটা ভাঙলো আমাদের? এখন আমাদেরকে যদি এরকমভাবে আমাদেরকে হয়রানি করা হয় বা এরকমভাবে আমাদের উপরও হামলা করা হয়, তাইলে তো এটা আমরা মানে নিতে পারবো না। আমরা নিরীহ জনগণ মাঠে নামে যাবো। আমরা তো গরিব মানুষ, আমাদের জমিদার না, আমরা তো কারো ক্ষতি করে খাই না। শেখ হাসিনা সরকারের কারণে আর এই সরকার ফুটপাত বন্ধ করে দিতে, এটা চলবে না, এটা চলবে না। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ইজারা দেওয়া পার্কিংয়ে গাড়ি রাখা হয়, যেখানে হকারদের ভ্যান রাখার অনুমোদন নেই। দখলদারের তাদের কোনো বৈধ অস্তিত্ব নাই। তো যেহেতু তাদের বৈধ অস্তিত্ব নাই, আমরা সবসময় অভিযান পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এটি চলমান রাখবো। ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ফুটপাত হকার মুক্ত করতে একাধিকবার অভিযান চালানো হলেও লাভ হয়নি। অভিযান হলেই হকাররা তাদের ভ্যানগুলো পার্কে লুকিয়ে রাখতো, তাই জব্দ করা ভ্যান ঘুরিয়ে দেওয়া হয়। ওই আগে তো আমরা সরিয়ে দিতাম, আজকে কিন্তু কিছু আপনার যেগুলা যে বাসমান যে গাড়িগুলা দিয়ে ব্যবহার করে, এগুলো সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলা কিন্তু জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে। রাজধানীর রাস্তা ফুটপাত অবৈধ হকার মুক্ত করতে এমন অভিযান চালাবে কর্তৃপক্ষ। বিপুল দেবরাই, RTV, ঢাকা। যানজটে বিপর্যস্ত রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় কিছু পরিবর্তন এনেছে ট্রাফিক বিভাগ। কয়েকটি সড়কে ইউটার্ন বন্ধ করা হয়েছে। এতে মানিক মিয়া এভিনিউ হানিফ ফ্লাইওভারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বিমানবন্দর সড়কে বনানী কবরস্থান ক্রসিংয়ের যানজটের জায়গা বদল হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এসব ব্যবস্থাপনায় সাময়িক সুফল মিললেও স্থায়ী সমাধান পাওয়া যাবে না। সাকিবুর রহমানের ধারাবাহিক আজ প্রথম পর্ব। 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে ভেঙে পড়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। যানজটে থমকে যায় ব্যস্ত নগরের চাকা। পরিস্থিতি সামাল দিতে কিছু রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। মানিক মিয়া এভিনিউ মোড়ে নিউ মার্কেটগামী যানবাহনের রাস্তা বন্ধ রেখে বামে মোড় নেয়ার ব্যবস্থা করা হয়। ধানমন্ডি 27 থেকে নিউ মার্কেট যেতে একই পথে ঘুরতে হবে যানবাহনগুলোকে। এর প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া যাত্রী চালকদের। একটা জাম পড়তো না, ওনার ওই জামটা পড়ে না। আগে জামটা দেখা যায় অনেক দূর যাইতো সিগনালে, মানে ইউটার্নটা নেওয়া ভালো হয়েছে। ঘুরে এলে আমার কষ্ট হইলো, ঝামেলা। ট্রাফিক পুলিশের দাবি, এই ব্যবস্থায় মানিক মিয়া মোড়ের যানজট কিছুটা কমেছে। বাম্পার টু বাম্পার দেখেন গাড়ি নাই, চলতেছে, কোনো জ্যাম নাই, একেবারে পুরো রানিং অবস্থায়। এই পাশে দেখেন, আপনি এই পাশে খেয়াল করলে দেখবেন ওই গাড়ি ইউটার্ন নিয়ে চলে যাচ্ছে, কোনো গ্যাপ নেই। ধানমন্ডি 7 রাস্তার ডিভাইডার ভেঙে সম্প্রতি 2টি ইউটার্ন বানায় সিটি কর্পোরেশন। এর একদিন পরে 6-এর আনাম র্যাঙ্কসের সামনে ইউটার্ন বন্ধ করে দেয় ট্রাফিক বিভাগ। এলাকাবাসী বলছে, যেখানে সেখানে ইউটার্ন যানজট বাড়ায়। কাটার আগে কোনো এখানে যানজট ছিল না, না কাটাতে ছিল ভালো ছিল। যেরকম আইন সম্বন্ধে সচেতন না, আইন মানি না, মানতে চাই না। ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, যানজট নিরসনে নতুন কিছু পদক্ষেপ নিচ্ছেন তারা। ট্রাফিক আইন মানতে জোর দেয়া হচ্ছে। মানিক মিয়া যেহেতু অনেক বড় প্রশস্ত সড়ক, সেখানে যদি একটু গিয়ে যখন ইউটার্ন করে বা যারা পূর্ব দিকে যাওয়া চলে যায়, এক্ষেত্রে কোনো গাড়ির সাথে কোনো গাড়ির দেখা হয় না। তো এই ফলাফলটা আছে এখন পর্যন্ত আমরা ভালো পেয়েছি। এগুলো সবই টেম্পোরারি কথা করা। আমরা যদি আরও কিছুদিন যায়, যদি মানুষ এর থেকে উপকৃত হয়, আমরা হয়তো পার্মানেন্ট করার জন্য প্রস্তাব দেব। যোগাযোগ বিশেষজ্ঞরা এমন ব্যবস্থাপনায় কার্যকর সুফল দেখছেন না। যানবাহনের সংখ্যা এবং সড়কের ধারণের যে ক্ষমতা, এর মধ্যে যদি একটা মিল না থাকে, সামঞ্জস্য যদি না থাকে, তাহলে এই ধরনের ম্যানেজমেন্ট করে হয়তো বা সাময়িক কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু স্বস্তি আসবে না। ইউটার্নটা কিন্তু প্যানাসিয়া না, এটা সব রোগের ওষুধ না। আমি সরাসরি ট্রাফিককে ইউটার্ন করাচ্ছি, এটা এই ধরনের দৃষ্টান্ত আসলে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আসলে খুঁজে পাওয়া যায় না। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে যানজট নিরসনে অনিবন্ধিত ও অযান্ত্রিক যানবাহন বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। আদেশে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়েছে। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, রিসিভার নিয়োগ নিয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
গত 5 সেপ্টেম্বর এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে শুনানির পরে অনারেবল অ্যাপিলেট ডিভিশন 2 সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে এবং একই সাথে হাইকোর্টের একটা বেঞ্চ ওই কোর্টে 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়ে পাঠিয়ে দেয়। আদেশের ফলে যা হইল সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশনে শুধুমাত্র স্টেটা কার্যকর হচ্ছে এখন, বাট গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনও তাই আছে। কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে তাবলিগ জামাতের দুপক্ষ। ইজতেমা এবং আগামী শুক্রবার কাকরাইল মসজিদে সাদপন্থীদের অবস্থানের ঘোষণা ঘিরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে যে কোনো মূল্যে সাদপন্থীদের কাকরাইল মসজিদে আসতে দেওয়া হবে না বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন মাওলানা জুবায়েরপন্থী তাবলিগ জামায়াতের আরেক অংশ। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন, শুক্রবার কাকরাইল মসজিদ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাদপন্থীদের তার দায় নিতে হবে। অন্যদিকে নিজেদের নিরাপত্তা চেয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সেনাবাহিনীর কাছে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থী মতের ওলামা মাশায়েখরা। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার মাঠ সহ সব সময়ের জন্যই ওলামা বিদ্বেষী সাদপন্থী মুক্ত রাখতে হবে। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশাল ও ঢাকায় 2 জন করে 4 জন আর ময়মনসিংহ বিভাগে 1 জনের মৃত্যু হয়। এ সময় দেশে 1194 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 90 জন, চট্টগ্রামে 145 জন, ঢাকা 2 সিটিতে 427 জন সহ অন্যান্য জেলায় আরও প্রায় 400 রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে 11 নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 73,578 জন। দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশাদারিত্ব পুরস্কার সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। লাইফ বীমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। সোমবার শ্রীলঙ্কার কলম্বোতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন ও ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। সাফা কর্তৃপক্ষ 2023 সালে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও মূল্যায়নে সব ক্যাটাগরিতে সর্বোচ্চ মান অর্জন করায় ন্যাশনাল লাইফকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। Congratulations to all of our life insurance category winners as well. ওয়ালটন ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেলেন মেহেরপুরের কলেজ ছাত্র মোহাম্মদ রাশেদ আলী। মেহেরপুরের গাংনী বাজারে রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে এই পুরস্কার পেয়েছেন দিনাজপুরের মোটর শ্রমিক রানা ইসলাম। ওয়ালটনে পণ্য কিনে ডাবল মিলিয়ন ছাড়াও কোটি টাকার পুরস্কার পাওয়ার সুযোগ থাকছে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। সবশেষ বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজ শেষে প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে 8 থেকে 9 নম্বরে নেমে গেছে মিরাজ সৌম্যরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগারদের টপকে 9 থেকে আফগানিস্তানে উঠে এসেছে 8 নম্বরে। এবছরে মে মাসেও বাংলাদেশের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে ছিল আফগানিস্তান, কিন্তু আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা 3টি সিরিজ জয় নিয়ে বাংলাদেশের উপরে উঠে গেল রশিদ নবীরা। আর ওয়ানডে র্যাঙ্কিংয়ে 118 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। 2 ও 3 নম্বরে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল মালদ্বীপকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বুধবার সন্ধ্যা 6টায়। রেড স্ন্যাপার্সের বিপক্ষে 2 ম্যাচের সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। মালদ্বীপের বিপক্ষে ভালো করতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। ফলে এশিয়ান কাপের বাছাইয়ের 3য় রাউন্ডের ড্রয়ে সুবিধাজনক পটে থাকার সুযোগ থাকবে লাল সবুজ বাহিনীর। আগামী 16 নভেম্বর একই ভেন্যুতে হবে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় ম্যাচ। জানুয়ারিতে বাংলাদেশ যুব উৎসবে যোগ দিতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো। COP29 জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ফিফা সভাপতি। এ সময় প্রধান উপদেষ্টার দেয়া বাংলাদেশ সফরে আমন্ত্রণ গ্রহণ করেন। এই মুহূর্তে নারী ফুটবলে অন্যতম কয়েকটি সেরা দলকে বাংলাদেশে আনার বিষয়ে ইনফান্তিনোর সঙ্গে প্রধান উপদেষ্টার কথা বলেছেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার দফতরে ফেসবুক পেজে জানানো হয়, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশের যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।